দাঁড়ান, এগোবেন না। জি, আমার কিছু প্রশ্নের জবাব দিয়ে তবে আজ এগোবেন আপনি ওদিকে। থমকে দাঁড়িয়ে গেলেন তরুণ সৈনিক শরীফ রেজা। এক অপরূপা সুন্দরী তার পথ আগলে দাঁড়িয়েছেন। নয়া যৌবনে সমৃদ্ধা এক আকর্ষণীয় তরুণী। আঁটিসাটি করে এক নীল শাড়ি পরনে, লাল জামা গায়ে, আঁচলখানা ঘাড় পেঁচিয়ে কোটি দেশে গোঁজা, মুক্তমাথার বাম পাশে বলিষ্ঠ এক খোপা, রণাঙ্গিনী বেশের এক রূপসী নারীমূর্তি। শেষবেলার রোদেশে সর্বাঙ্গে ঠিকরে পড়াই সে মূর্তি আরো দীপ্ত হয়ে উঠেছে। মুখে তার ক্ষোভ আর দুচোখে জিজ্ঞাসা। দাঁড়িয়ে গিয়ে শরীফ রেজা থতমত করে বললেন, প্রশ্নের জবাব? তরুণীটি শক্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, প্রশ্নের জবাব। কে আপনি? কি আপনার পরিচয়? তরুণীটির মুখের দিকে চোখ তুলেই চোখ দুটি তৎক্ষণাৎ নামিয়ে নিলেন শরীফ রেজা। এত আগুন হয়তো তিনি সহ্য করতে পারলেন না। মাটির দিকে নজর রেখে ধীর কণ্ঠে বললেন, আমি একজন পথিক। পথিক? জি, আপাতত এই আমার পরিচয়। কোথা থেকে আসছেন? গৌড় থেকে। গৌড় থেকে? জি, লখনৌতি বা গৌড় থেকে। যাবেন কোথায়? সোনারগাঁ। তরুণী এর জবাবে আরো খানিক সজাগ হয়ে উঠলেন। বললেন, এর আগে আপনি এসেছেন এখানে কয়েকবার? আসেননি? জি, এসেছি। এখান থেকে তাহলে ওই সোনারগাঁয়ে গিয়েছেন? হ্যাঁ, তাই গিয়েছি। কাজটা কি সেখানে? কাজ মানে কিছুটা রাজনৈতিক ব্যাপার। কিরকম? গৌড়ের লোকের সোনারগাঁয়ে রাজনৈতিক ব্যাপার? মানে প্রশাসনিক ব্যাপার। প্রশাসনিক ব্যাপার মানে? তরুণীটির নজর আরো তীক্ষ্ণ হল। শরীফ রেজা এ প্রশ্নের খেই খুঁজে পেলেন না। বললেন, এর তো কোনো মানে নেই। মানে অবশ্যই আছে। আপনারা ওই গৌড় বা লখনৌতির লোকেরা সোনারগাঁয়ের দোস্ত নন, দুশ্মন। লখনৌতির লোক সোনারগাঁয়ে যাওয়া মানে দুশ্মনী করতে যাওয়া। দুশ্মনী করতে যাওয়া? বিলকুল। অন্য কিছু ভাবার মতো মৌকা কেউ আর রাখেননি। আপনিও বোধ হয় ওই দিল্লিওয়ালা একজন। দিল্লিওয়ালা মানে? মানে আপনি কোন মুলুকের লোক? এ বাঙ্গালার, না দিল্লি থেকে এসেছেন? জি না, আমি বাঙ্গালা মুলুকের লোক। এই বাঙ্গালা মুলুকেই জন্ম আমার। বাঙ্গালা মুলুকেই জন্ম? জি, এই বাঙ্গালাই আমার জন্মভূমি। তাজ্জব! নিজের জন্মভূমিকে জানি সকলেই ভালোবাসে। জন্মভূমির প্রতি সবারই একটা দুর্বলতা থাকে। আপনাদের দিলে কি তা এক বিন্দুও নেই? শরীফ রেজা এতক্ষণ সহজভাবেই জবাব দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তরুণীটির প্রশ্নের ধরন দেখে তিনি ক্রমশই বিস্মিত হলেন। অল্প একটু চোখ তুলে আবার তিনি তরুণীর মুখের দিকে তাকালেন। আবার তার দুই চোখ ঝলসে গেল আগুনে। সঙ্গে সঙ্গে চোখ আবার নিজের দিকে টেনে নিয়ে শরীফ রেজা বললেন, আপনার এ ধরনের প্রশ্ন করার হেতু? তরুণীর কণ্ঠ আরো শক্ত হল। বললেন, বাঙ্গালা মুলুকের লোক হয়েও আপনারা এই বাঙ্গালাটাকে আজাদ হতে দিলেন না। শরীফ রেজাও সজাগ হয়ে উঠলেন। বুঝতে আর তার বাকি কিছু রইল না যে শুধু বাইরেই নয়, এ তরুণীর আগুন আছে ভেতরেও। তিনি সবিস্ময়ে বললেন, আমরা দিলাম না? ওই দিলেন। গিয়াসউদ্দিন বাহাদুর সাহেব ও দিল্লির খপ্পর থেকে খালাস হওয়ার কোশিশ করতেই তো আপনারা তাকে জানে প্রাণে মারলেন। মারলাম? গিয়াসউদ্দিন বাহাদুর যে নিহত তা জানেন? হ্যাঁ, সে খবর শুনে আমি আসছি। তাকে আপনারা মারলেন কেন? আপনি ভুল করছেন। গিয়াসউদ্দিন বাহাদুরকে মেরেছে দিল্লির হুকুম, তামিলকারী কর্মচারীরা। আমরা কেউ মারিনি। বাঙ্গালা মুলুকের খাস আদমি যারা, তারা অধিকাংশই চাননি গিয়াসউদ্দিন বাহাদুরের খোয়াবটা বরবাদ হয়ে যাক। লখনৌতিতে বাঙ্গালা মুলুকের বেশ দরদি খাস লোক কেউ আছে? লখনৌতির প্রশাসনের সবাই তো ওই দিল্লির হুকুম, তামিলকারী গোলাম। খুব সম্ভব আপনিও তাই।
গোলাম তো বাঙ্গালা মুলুকের প্রশাসনের সবাই, লখনৌতি, সাতগাঁ, সোনারগাঁ সব স্থানের প্রশাসনের লোকেরাই তো গোলামি করছেন দিল্লির হুকুমাতের। কোন অঞ্চলের শাসনকর্তাও কেউ স্বাধীন কিছু নন, তারাও গোলামি করছেন দিল্লির। ওই গিয়াসউদ্দিন বাহাদুর সাহেবও একদিন দিল্লির সুলতানের গোলামি ছিলেন, কিন্তু পরে তো তা ছিলেন না। তিনি এই মুলুকটাকে আজাদ করতে চেয়েছিলেন, একটা স্বাধীন সালতানাত কায়েম করতে চেয়েছিলেন। কিন্তু এই আপনারা লখনৌতি আর সাতগাঁয়ের লোকেরা তা হতে দিলেন না। কেন আপনারা হতে দিলেন না তা? কেন? জি, বেচারা গৌড় থেকে সোনারগাঁয়ে এসেও ওই দিল্লিওয়ালাদের জাল থেকে বেরিয়ে আসতে পারলেন না। আজাদির জন্য তাকে জান দিতে হল। তরুণীর মুখমণ্ডল মলিন হল। এত দৃশ্য শরীফ রেজা সবিস্ময়ে প্রশ্ন করলেন, আপনি আপনি কে? তরুণীটির জবাব দেওয়ার ফুরসত কিছু রইল না। সঙ্গে সঙ্গে বল্লমধারী এক বিকটাকায় দস্যু বা পালোয়ান মাফিক লোক এসে লাফিয়ে পড়ল সামনে। বল্লম বাগিয়ে ধরে আওয়াজ দিল, খবরদার! সঙ্গে সঙ্গে শরীফ রেজারও হাত গেল তলোয়ারের বাঁটে। হকচকিয়ে গিয়ে তিনি বললেন, জি? পালোয়ানটি সবিক্রমে বলল, আমি জানের হদিস নেয়ার কোশেষ কিছু করবেন তো এ বল্লম আপনার কলিজাটা দুফাঁক করে দেবে। ঈষৎ কণ্ঠে বাধা দিলেন তরুণী। অল্প একটু হাত তুলে বললেন, বাবা। তরুণী রেজা যে স্থানে দাঁড়িয়েছিলেন সেটা একটা সরু রাস্তা। একপাশে ঈষৎ উঁচু প্রাচীর ঘেরা ফুলবাগান, অন্য পাশে কাতারবদ্ধ পরিচ্ছন্ন ঘরদুয়ার। পথটা এর মাঝ দিয়ে। অশ্বটা সদর রাস্তায় বেঁধে রেখে শরীফ রেজা সামনের দিকে এগোচ্ছিলেন। তার গন্তব্যস্থল ওই ঘরদোরগুলোর ওপারেই প্রশস্ত এক মাকান, অবসরপ্রাপ্ত ফৌজদার সোলাইমান খানের বাড়ি। সোলাইমান খানের বাড়ির একটা সম্মুখের দিক নয়, এদিকটা পেছন দিক। সদর রাস্তা আরো খানিক ডাইনের দিকে ঘুরে খান সাহেবের মাকানের সদর দিকে গেছে। খুব বেশি তাড়া থাকায় শরীফ রেজা সদর রাস্তার এখানে অশ্ব বেঁধে রেখে সোজা পথ ধরেছিলেন। সামনের দিকে এগোতেই তরুণীটি ফুলবাগানের ফটকে এসে দাঁড়িয়ে প্রশ্ন করতে লাগলেন। এক্ষণে ওই ঘর দুয়ারের দিক থেকে পালোয়ানটি এসে রাস্তা আগলে দাঁড়াল। শরীফ রেজা হতভম্ব হয়ে গেলেন। সেই সাথে বুঝতে পারলেন তরুণীর এই নির্ভীকতা অসার বা অলিক কিছু নয়, তার পায়ের তলে মাটি আছে মজবুত। পালোয়ানটি গর্জন করে উঠতেই শরীফ রেজা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেলেন, কিন্তু পরক্ষণে আবার যখন বুঝলেন পালোয়ানটি একেবারে হিংস্র কিছু নয়, তখন তিনি শান্ত কণ্ঠে বললেন, কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। জবাব দিলেন তরুণী। বললেন, বোঝার কিছু নেই এখানে। আমি কে, কার কন্যা, কি নাম, এসব কথা থাক। যে প্রশ্ন আমি আপনাকে করেছি পারলে তার জবাবটাই দিন। কেন আপনারা এ মুলুকটাকে আজাদ হতে দিলেন না? এ মুলুকের লোক হয়ে কেন আপনারা এই দুশ্মনী করলেন? শরীফ রেজা বললেন, আবারও আপনি ভুল করছেন। আমি আপনার এই কেনর জবাব দেওয়ার লোক নই। আমিও আপনার মতো একজন এই কেনর জবাব নেয়ার লোক। আর এই জবাবটার তালাশে আমি লখনৌতি থেকে বেরিয়েছি। অন্তত এ মুলুকের লোকেরা এটা সমর্থন করল কি করে, এর হদিসটা আমার চাই। তরুণীটি এবার একটু হকচকিয়ে গেলেন। বললেন, তার অর্থ? অর্থও একটাই, গিয়াসউদ্দিন বাহাদুরের এত শিগগির এমন হালত কেন হলো? এর সাথে স্থানীয় কোনো মদদ আছে কিনা এটা সুনিশ্চিত করার জরুরত দেখা দিয়েছে। তারপর সে মোতাবেক ভবিষ্যতের পথ পদ্ধতি ভাবতে হবে আমাদের। দুই চোখ পুনরায় জ্বলে উঠল তরুণীর। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমি বিশ্বাস করিনি। মানে? তাই যদি ইরাদা আপনার, তাহলে এখানে এসেছেন কেন? সরাসরি সেখানেই তো যাবেন আপনি। তাই যেতাম, কিন্তু তার আগে খান সাহেবের সাথে কিছু জরুরি আলাপ আছে আমার। আলাপ আছে না আরও কিছু সন্ধান চাই আপনার? সন্ধান? সেই সাথে খান সাহেবের মতিগতির খবরটা? এ কি বলছেন আপনি? ঠিকই বলছি। আপনার মতো দেশদরদি সেজে কাসিম খান নামের এক ব্যক্তিও বড় বাপের সাথে কথা বলতে এসেছিল। বেইমানের বাচ্চা বেইমান সব কথা শুনে নিয়ে সাদগা গিয়ে বাহরাম খানের কাছে গোপন তথ্য তামামি ফাঁস করে দিয়েছে। ওই বেইমানের বাচ্চা যদি গোপন সন্ধান না দিত
তাহলে বাহরাম খানের পক্ষে এত দ্রুত আর এত সহজে সোনারগাঁ দখল করা সম্ভবপর ছিল না। কাসিম খাঁ সে কি? সে তো একটা জাত বেঈমান, তাকে এখানে আসতে দিলে কে? আপনার মতো সেও কয়দিন দরদেশে যে যাওয়া আসা করেছে, এ দেশেরই লোক, তাই সরল বিশ্বাসে বড় বাপ তাকে সব কথা বলেছেন। আর আমরাও তার যাতায়াত নিয়ে প্রশ্ন তুলতে যাইনি, কিন্তু আর আমাদের বিশ্বাস নেই কাউকে। সঙ্গে সঙ্গে পালোয়ান ফের নড়ে উঠল বিক্রমে, জমিনে বল্লম ঠুকে সগর্জনে বলল, জরুর, আর কাউকে বিশ্বাস করিনি আমরা। অপাস যান, আপনি এখান থেকে অপাস যান, আব্ভি। বল্লমটা হাতে নিয়ে খেলতে লাগলো পালোয়ান। তা দেখে তরুণীটি বিব্রত বোধ করলেন। তিনি রুষ্ট কণ্ঠে বললেন, আহ বাবা, এসব কি? চুপসে গেল পালোয়ান। থতমত করে বলল, হ্যাঁ, কোনো কসুর হলো আম্মি যান? জবাবে তরুণী বললেন, হলোই তো, সাজ। উনি তো খারাপ লোক নাও হতে পারেন। কিয়া গজব। সে তৎক্ষণাৎ ঘুরে দাঁড়িয়ে শরীফ রেজাকে লক্ষ্য করে বলল, তব ঠিক হাই, আমার গালতি হয়ে গেছে, আপনি সিধা চলে যান, কই বাত নেই। সে শরীফ রেজাকে সামনের দিকে পথ দেখিয়ে দিল। তা দেখে তরুণী ফের শক্ত কণ্ঠে বললেন, না, বাত আছে। জি? উনি খারাপ লোক নাও হতে পারেন, এটা আমার ধারণা। উনি যে নির্ভেজাল ভালো লোক, এ সম্বন্ধেও তো কোনো নিঃসন্দেহ নই আমরা। তাহলে উনি খারাপ ভালো যাই হন, যাবার আগে ওনাকে কসম করে যেতে হবে, এ মুলুকের লোক হয়ে কাসিম খাঁর মতো কোনো বেইমানি উনি কখনো করবেন না। এর জবাবে শরীফ রেজা অল্প একটু হাসলেন। হাসি মুখে বললেন, আপনাকে আমি এর মধ্যে যতটুকু বুঝেছি তাতে কথাটা কিন্তু আপনার মতো হল না। তরুণী কিঞ্চিত অপ্রতিভ হলেন, বললেন, অর্থাৎ? শরীফ রেজা বললেন, যারা জাত বেঈমান তাদের যেন কসম কোনো বাধাই নয়। তারা নিঃসংকোচে যখন তখন যে কোনো কসম খেতে পারে। সুতরাং কসম খেলেই কি করে আপনি বুঝবেন আমার দ্বারা বেঈমানি কিছু হবে না? তরুণী কিছু বলার আগেই দুচোখ বৃহদাকার করে পালোয়ান ফের বলল, ঠিক ঠিক, বিলকুল কায়েমি বাত। বেঈমানের কসমের কোনো দামই নেই। তাহলে তো আপনাকে আর যেতে দেয়া যায় না, কভি না। ফের সে শরীফ রেজার পথ আগলে দাঁড়াল। তা দেখে আপত্তিসূচক কণ্ঠে তরুণী আবার বললেন, বাবা। জিদ ধরল পালোয়ান, বলল, আসলি না নাকলি, এটা আন্দাজ করা না গেলে একে তুমি যেতে দেবে কি করে? ওনাকে যেতে দাও। সে কি আম্মি? এবার তরুণীর মুখেও একটা হাসির রেখা ফুটে উঠল। তিনি ঈষৎ হেসে বললেন, কিছু নয় বাবা, উনি যা বলছেন সেটাও তেমন ঠিক। আমিও তেমনই মুখ দেখলে আন্দাজ করতে পারি কাকে কিছুটা বিশ্বাস করা যায় আর কাকে আদৌ তা যায় না। আমি জান, ব্যাপারটা এরকম না হলে যাকে তাকে আমি সরাসরি এভাবে প্রশ্ন করে বসতাম না, বা যার তার কাছে অভিযোগ নিয়ে আসতাম না। শরীফ রেজা বিস্মিত নেত্রে তরুণীটির মুখের দিকে ক্ষণকাল চেয়ে রইলেন। রূপের ছটা দুই চোখে তার আবির ঢেলে দিয়ে গেল। তা খেয়াল করার অবকাশ তার ছিল না। কিয়ৎকাল নীরবে চেয়ে থাকার পর তিনি বললেন, আমার মুখ দেখে বুঝলেন আমাকে কিছুটা বিশ্বাস করা যায়? এর জবাবে তরুণী স্বাভাবিক কণ্ঠে বললেন, হ্যাঁ, তাই বুঝলাম। কি করে তা বুঝলেন? মানুষের মুখমণ্ডলে তার অন্তরের ছাপ অনেকটা আঁকা থাকে। তাছাড়া এর আগেও আমি আপনার গতিবিধি লক্ষ্য করেছি কয়েকবার। সত্যিটা চেপে না গেলে বলতে হয় কোনো অসততার আলামত তাতে নজরে আমার পড়েনি। অবশ্য এগুলো সবই আমার অনুমান, কোনো চরম সত্য নয়। আরো খানিক তাজ্জব হলেন শরীফ রেজা। প্রশ্ন করলেন, বলেন কি, এর আগেও আপনি লক্ষ্য করেছেন আমাকে? করেছি তো, আমার নজরের সামনে দিয়েই তো কয়েকবার আপনি এলেন গেলেন। আপনার নজরের সামনে দিয়ে? বলা যায় অনেকটা আমার কোল ঘেঁষে। আপনার কপালের ছোট্ট ওই কাটা দাগটাও নজরে পড়েছে আমার। তাজ্জব, আমি তো কখনো দেখিনি আপনাকে। দেখার প্রয়োজন বোধ করেননি? প্রয়োজন বোধ করেনি? ফৌজদার সাহেবের মাকানের চারপাশে চোরা নজর ফেললেই দেখতে পেতেন আমাকে। চোরা নজর? হ্যাঁ, চোরা নজর। এখানে যারা আসেন তাদের প্রায় সবার মধ্যে এ স্বভাব লক্ষ্য করেছি আমি, কেবল আপনি একটা ব্যতিক্রম। তাই? আর এজন্য আপনাকে কিছুটা বিশ্বাস করতে ইচ্ছে হয় আমার। তাই যদি হয় তাহলে আর এত প্রশ্ন তুলছেন কেন?
ঠিক প্রশ্ন নয়, বলতে পারেন এটা আমার দিলের এক আর্তনাদ বা আফসোস। আমার এই আফসোস প্রকাশ করে বলার মতো লখনৌতি বা সাতগাঁয়ের এমন কোনো লোক আমি পাচ্ছি না। সেসব জায়গার লোকের বিরুদ্ধে অনেক অভিযোগ আমার। আচ্ছা, আপনাকে কিছুটা বিশ্বাস করা যায় বোধে সাহস করে এগিয়ে এসেছি আমি। আপনারা লখনৌতি আর সাতগাঁয়ের লোকেরা, বিশেষ করে বাঙ্গালাকে যারা ভালোবাসেন, তারা কি একেবারেই মেরুদণ্ডহীন? বসে বসে করছেন কি আপনারা? এমন সময় খানিকটা দূর থেকে এক গুরু গম্ভীর আওয়াজ এলো। দবির খা। বিপুল বেগে নড়ে উঠল পালোয়ান। সে ব্যস্তকণ্ঠ উচ্চস্বরে আওয়াজ দিল, হুজুর, একটু এদিকে এসো জলদি। বহুত আচ্ছা হুজুর। বর্ষা কাঁধে দবির খা দ্রুত পদে ছুটল। শরীফ রেজা তার গতিপথে এক নজর চেয়ে রইল। এ লোকটিকে এখানে এই প্রথম দেখছেন তিনি। ইতোমধ্যেই তার দৃষ্টি আকর্ষণ করে তরুণীটি বললেন, ওই বুঝি বড়বাপ এলেন বাইরে থেকে? যান, কিন্তু দোহাই আপনার, ভালো কিছু করতে হলে আপনারা পারেন আর না পারেন, মেহেরবানি করে ওই সরল লোকটির সাথে কোনো বেইমানি করবেন না। শরীফ রেজা কোনো কিছু বলার আগেই তরুণীটি বাগানের মধ্যে অন্তর্হিত হলেন। ঘটনা ঈশাই 1328 সালের ঘটনা। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি জানবাজি রেখে বাঙ্গালা মুলুকে মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করে গেলেন। তাকে মদত দিলেন তার নিকটতম 3 ইয়ার শিরান খলজি, আলী মর্দান ও ইয়োজ খলজি। তারা লখনৌতি, বিহার ও বরেন্দ্র অঞ্চলকে এই নয়া রাজ্যের অন্তর্ভুক্ত করলেন। ঈশাই 1205 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ইন্তেকাল করলে দিল্লির সুলতানকে নামমাত্র সদকা দিয়ে তার 3 বন্ধু পরপর ঈশাই 1227 সাল তক বাঙ্গালামূলক শাসন করে গেলেন। রক্ত দিয়ে নয়া রাজ্য স্থাপন করলেন স্থপতিরা, আর তা ভোগ করতে ছুটে এলেন দিল্লির শাসককুল, যাদের এক ফোঁটা রক্ত এ রাজ্য প্রতিষ্ঠায় ঝরেনি। ঈশাই 1227 সালে দিল্লির সুলতান ইলতুৎমিশের পুত্র নাসিরুদ্দিন মাহমুদ দিল্লির সুবিশাল বাহিনী নিয়ে এসে বাঙ্গালা মুলুকের অন্যতম স্থপতি গিয়াসউদ্দিন ইয়োজ খলজিকে পরাজিত ও হত্যা করে বাঙ্গালা মুলুক বা লখনৌতি দখল করেন। এই সাথে বাঙ্গালা মুলুক স্বকীয় সত্তা হারিয়ে দিল্লির অধীনে চলে যায় এবং দিল্লির আর 5টা প্রদেশের মতো স্রেফ একটা প্রদেশে রূপান্তরিত হয়। অতপর একটানা 55 বছর ধরে দিল্লি থেকে নিযুক্ত 15 জন শাসক বাঙ্গালা মুলুক শাসন করেন, যাদের 10 জনে ছিলেন মামলুক বা দাস। ঈশাই 1282 সালে বলবনী সুলতানরা দিল্লির তখতে এলে বাঙ্গালা মুলুক বা লখনৌতি রাজ্য তাদের অধীনে থাকে এবং বলবন্দের শেষ শাসক রুকনুদ্দিন কায়কাউস ঈশাই 1300 সাল পর্যন্ত বাঙ্গালা মুলুক শাসন করেন। বখতিয়ার ও তার 3 ইয়ারের পর ঈশাই 1227 সাল থেকে 1300 সাল পর্যন্ত বাঙ্গালা মুলুকের ইতিহাস তৈরি সম্পদ ভোগ করার ইতিহাস, দলাদলি, কোন্দল, বিশৃঙ্খলার ইতিহাস, বাঙ্গালা মুলুকে মুসলিম বীর্যের স্থবিরতার ইতিহাস। এছাড়া অন্যান্য প্রদেশ থেকে বাঙ্গালা মুলুক যেহেতু ছিল দিল্লি থেকে ঢের ঢের দূরে ও কেন্দ্রীয় হস্তক্ষেপ থেকে অনেক বেশি মুক্ত, এবং যেহেতু গুরুত্বে ও মর্যাদায় বাঙ্গালার তখ্তের স্থান ছিল দিল্লির তখ্তের পরই, সেহেতু এই সময়ের ইতিহাস বাঙ্গালা মুলুকের শাসনভার লাভ করার প্রতিযোগিতার ইতিহাস। শাসনভার লাভ করে শাসকেরা খোশ হালে বাঙ্গালা মুলুকে আসতেন, ধুমসে প্রভুত্ব আমোদ ফুর্তি করতেন এবং শাসনকর্তার আসন থেকে অন্যকে ঠেকিয়ে রাখার কাজে প্রশাসনিক কোন্দল প্রকট করে তুলতেন। এই প্রশাসকদের অধিকাংশেরই ঘাড়ে ছিল না দায়িত্ব, ঘটে ছিল না বুদ্ধি, বুকে ছিল না সাহস, দেহে ছিল না বল। আরও যা করুন তা হল এদের অনেকেরই দিলে ছিল না রাষ্ট্রের প্রতি রাষ্ট্রপতির স্বভাবজাত দরদ। আদৌ কিছু এসব তাদের থাকলেও তামামি তার তালুই তালুই ব্যাপার, আহামরি বা তারিফ যোগ্য নয়। কেন্দ্রীয় শক্তির ছত্রছায়া থেকে এরা তাইরে নাইরে নাইরে করে খাইতেন, দাইতেন, গাইতেন, আর পার্শ্ববর্তী ভিন জাতির হাঁক হুমকি রোধ করার সাহস তকত না থাকায় আসনটা জনম জনম আঁকড়ে থাকার বাসনায় প্রতিশ্রুতিশীল স্বজাতির ঠ্যাং ভেঙে বেড়াতেন। নকরি করার মানসিকতায় রাজ্যসীমা বৃদ্ধি করার বিশেষ কোনো আগ্রহে এদের অধিকাংশের ছিল না, বা
সে ঝুঁকি নেয়ার বুকের পাটাও ছিল না এদের অনেকেরই। ফলে বখতিয়ারদের কামাই করা রাজ্য সীমার বাইরে এ সময়ে বাঙ্গালা মুলুকে মুসলিম রাজ্যের বিস্তারই তেমন ঘটেনি। কেন্দ্রীয় শাসক গোষ্ঠী নিজ নামে খুতবা পাঠ, মুদ্রা চালু আর অর্থপ্রাপ্তির ব্যাপার নিয়ে তৎপর হয়ে থেকে গেছেন। বাঙ্গালা মুলুকে মুসলিম রাজ্যের মঙ্গলামঙ্গল, শক্তি বৃদ্ধি বা রাজ্য বিস্তার নিয়ে মাথা ঘামাতে যাননি। প্রকৃতির নিয়ম অতি অমোঘ। এক পক্ষ নেতিয়ে পড়লে প্রতিদ্বন্দ্বী অপরপক্ষ মাথা ছাড়া দেবেই। বাঙ্গালা মুলুকে ইসলামের অনুপ্রবেশ আদৌ যারা মেনে নিতে পারেন না এবং দ্রাবিড় বা অনার্যদের মুলুকে নিজেদের অনুপ্রবেশের কথা যারা একবারও ভাবেন না, তারা এ সুযোগের অপচয় করেননি। মুসলমানদের এই অযোগ্যতা, কোন্দল আর দুর্বলতার সুযোগ নিয়ে চারপাশে অমুসলমান রাজ্যগুলো দুর্বার হয়ে ওঠে। ওড়িশা, কামরূপ এবং পূর্ববঙ্গের হিন্দু রাজ্য অপরিসীম শক্তি সঞ্চয় করে। এমনকি দীর্ঘ এ অবকাশে কোচ, মেচ, খারু নামক উপজাতিগুলো রণবিদ্যায় উল্লেখযোগ্য পারদর্শিতা অর্জন করে করতোয়ার পূর্ব দিকে মুসলমানদের অগ্রযাত্রার পথে দুর্লঙ্ঘ এক বাধা হয়ে দাঁড়ায়। ফাঁকা ময়দান পেয়ে আরও পূর্বে ব্রহ্মদেশের সানজাতি অহোম রাজ্যের গোড়াপত্তন করে লখনৌতির বলবীর্য জরিপ করতে থাকে। সেনদের পতনের পর সমতটের লাওয়ারিস মাঠে কায়স্থ রাজা দশরথ দুলুজ মাধবচন্দ্রদ্বীপ নামের এক নতুন হিন্দু রাজ্য স্থাপন করে মুসলমানদের উদ্দেশ্যে সিংহনাদ ছাড়তে থাকেন। সর্বোপরি ওড়িশার গঙ্গবংশীয় রাজারা এ সময় লখনৌতির বিরুদ্ধে মারাত্মক এক হুমকি হয়ে দাঁড়ান এবং বাঙ্গালা মুলুক থেকে মুসলমানদের উৎখাতের নয়া প্রতিজ্ঞা নিয়ে সাজ রবে তারা হুঙ্কার ছাড়তে থাকেন। প্রকৃতপক্ষে ইসলামের অগ্রগতির পথে ওড়িশার এই গঙ্গবংশীয় রাজারাই সে সময় সর্বাপেক্ষা ভয়াবহ প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। বাঁশের চেয়ে কমচি দড়। গঙ্গবংশীয় রাজাদের অধীনস্থ হুগলি এলাকার সামন্ত রাজারাও এ সময়ে মুসলমানদের নিদারুণভাবে ব্যতিব্যস্ত করে তোলেন। ঈসাই 1300 সালে রুকনুদ্দিন কায়কাউসের পরে যিনি বাঙ্গালার তখতে বসেন তিনি শামসুদ্দিন ফিরোজ শাহ। শামসুদ্দিন ফিরোজ শাহ এক অনন্য ব্যক্তিত্ব। দিল্লির তখতে তোয়াক্কা না করে তিনি স্বাধীনভাবে বাঙ্গালা মুলুকের শাসন কার্য পরিচালনা করতে থাকেন। তার শাসন আমল থেকেই বাঙ্গালা মুলুকের ইতিহাসে এক নয়া অধ্যায়ের সূচনা হয়। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পর তার আমলেই বাঙ্গালা মুলুকে মুসলিম রাজ্যের সর্বাধিক বিস্তার লাভ ঘটে। বলবনে শেষ শাসক রুকনুদ্দিন কায়কাউসের আমলে এ রাজ্য বিস্তার প্রক্রিয়ার শুভ সূচনা ঘটলেও শামসুদ্দিন ফিরোজ শাহর আমলে এ বিস্তার কার্য সুসম্পন্ন হয়। তার আমলে বঙ্গ, সাতগাঁ, সোনারগাঁ, ময়মনসিংহ ও সিলেট সম্পূর্ণরূপে বিজিত হয় এবং কিছু প্রত্যন্ত এলাকা ছাড়া প্রায় সমগ্র বাঙ্গালা মুলুক মুসলমানদের শাসনাধীনে আসে। সোনারগাঁয়ে নিহত ওই গিয়াসউদ্দিন বাহাদুর এই শামসুদ্দিন ফিরোজ শাহের অন্যতম সন্তান। শামসুদ্দিন ফিরোজ শাহর বংশের তিনি পরবর্তী উল্লেখযোগ্য শাসক এবং তিনি সুযোগ্য পিতার সুযোগ্য পুত্র। লখনৌতির মসনদ আরোহণ করেই তিনি তার ওয়ালিদের মতো স্বাধীন সুলতান হিসাবে বাঙ্গালা মুলুক শাসন করতে শুরু করেন। তিনি নিজের নামে খুতবা পাঠ ও মুদ্রা চালু করতে থাকেন। এ সময়ে দিল্লির তখতে আসীন ছিলেন তুঘলক বংশের সুলতান গিয়াসউদ্দিন তুঘলক। অভ্যন্তরীণ কোলদল এবং তখ্ত দখলের আনুষঙ্গিক ঝুট ঝামেলা নিয়েই তিনি ব্যাপৃত হয়ে থাকেন। বাঙ্গালা মুলুকের ব্যাপার নিয়ে মাথা ঘামাতে যান না। বাঙ্গালা মুলুকের ব্যাপার নিয়ে দিল্লির সুলতানদের এ সময় আগ্রহও তেমন ছিল না। দিল্লির মনিবদের অহেতুক হস্তক্ষেপ না থাকার দরুনই শামসুদ্দিন ফিরোজ শাহ স্বাধীনভাবে বাঙ্গালা মুলুকে রাজ্য বিস্তারে সক্ষম হন। তৎপুত্র গিয়াসউদ্দিন বাহাদুরও দিল্লির খপ্পর থেকে সম্পূর্ণ মুক্তভাবেই শাসন কার্য শুরু করেন। কিন্তু বাঙ্গালার মাটি গাদ্দার পয়দায় অত্যন্ত উর্বর। গাদ্দারের অভাব এখানে কোনো কালেই ঘটে না। খানিকটা গিয়াসউদ্দিন বাহাদুরের কঠোর শৃঙ্খলায় নাখোশ হয়ে এবং অধিকটা মসনদের দুর্বার লালসে গিয়াসউদ্দিন বাহাদুরের কনিষ্ঠ ভ্রাতা নাসিরউদ্দিন ইব্রাহিম খাল কেটে কুমির আনার কাজে তৎপর হয়ে ওঠেন। স্বদেশের সর্বনাশ সাধনে বিদেশিকে ডেকে আনার অদম্য পুলকে তিনি দিল্লি শহর গমন করেন এবং হাজার রকম উস্কানি ও হাজার একটা প্রলোভনের মাধ্যমে
দিল্লির সুলতান গিয়াসউদ্দিন তুগলককে বাঙ্গালামুলুক আক্রমণে উদ্বুদ্ধ করেন। পুনরায় ঘুরে গেল ইতিহাসের গতি, হারিয়ে গেল বাঙ্গালামুলুকের স্বতন্ত্র অস্তিত্ব। বিশাল এক বাহিনী নিয়ে এসে গিয়াসউদ্দিন তুগলক দখল করলেন বাঙ্গালামুলুক, বন্দী করলেন গিয়াসউদ্দিন বাহাদুরকে এবং খর্ব করলেন বাঙ্গালামুলুকের শক্তি। তিনি দেখলেন সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ কর্তৃক পরিবর্ধিত বিশাল এই বাঙ্গালা রাজ্যের শাসনভার যার হাতেই পড়বে, তার হাতে দিল্লির সাথে পাঞ্জা লড়ার তাকত পয়দা হবে। তাই সুবৃহৎ বাঙ্গালাকে তিনি ভেঙে চুরে খণ্ড খণ্ড করলেন। লখনৌতি বা গৌড়, সাতগা, সপ্তগ্রাম ও সোনারগাঁ সুবর্ণগ্রাম নামের তিনটি শাসন বিভাগে বাঙ্গালামুলুককে ভাগ করে তিনি একাধিক শাসনকর্তা নিয়োগ করলেন, যাতে করে বাঙ্গালার শক্তি বিভক্ত হয়ে যায়, যাতে করে একের দ্বারা অন্যের মাথা ভেঙে বাঙ্গালামুলুকে চিরকাল দিল্লির একটি প্রদেশ করে রাখা যায় এবং যাতে করে স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে বাঙ্গালামুলুক কোনো দিনই মাথা তুলতে না পারে। এই প্রক্রিয়ার অধীনে বেইমান নাসিরউদ্দিন ইব্রাহিম লখনৌতির শাসনকর্তার পদ পেলেন। সাতগা ও সোনারগাঁয়ের শাসনভার অর্পিত হল সুলতান গিয়াসউদ্দিন তুগলকের পালিত পুত্র তাতার খান ওরফে বাহরাম খানের উপর। বাঙ্গালামুলুকের বিলি বন্টন সুসম্পন্ন করে দিল্লির সুলতান গিয়াসউদ্দিন তুগলক বন্দি গিয়াসউদ্দিন বাহাদুরকে সঙ্গে নিয়ে দিল্লির পথে রওনা হলেন। অদৃষ্টের লিখন, মশহুর দরবেশ নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে তার সদ্য কাটা দিঘি ধারে বসে যথার্থই মন্তব্য করলেন, দিল্লি দূরস্ত, দিল্লি অনেক দূর। দিল্লির এক পার্শ্ববর্তী এলাকার জনগণের প্রকট পানি সংকট নিবারণে দরবেশ নিজামুদ্দিন আউলিয়া এক সুবিশাল পুকুর খনন করলেন। দরবেশের ডাকে সাড়া দিয়ে দিল্লি ও তার আশপাশের তামাম মজদুর এসে খনন কাজে যোগ দিল। এতে প্রবল প্রতাপশালী সুলতান গিয়াসউদ্দিন তুগলকের নগর নির্মাণ কাজ মজদুর অভাবে স্থগিত হয়ে গেল। সুলতান তখন বাঙ্গালায়। বন্দি গিয়াসউদ্দিন বাহাদুরকে নিয়ে সুলতান গিয়াসউদ্দিন তুগলক তখন দিল্লির দিকে ফিরিয়ে আসতে লাগলেন। তখন শিষ্য মুরিদ ভক্তরা ভীত সন্ত্রস্ত হয়ে দরবেশকে দিল্লি থেকে পলায়ন করার অনুরোধ করল। সুলতানের কাজ বন্ধ করে পুকুর কাটার অপরাধ নিশ্চয় ক্ষমা করবেন না সুলতান, হয়তো প্রাণদণ্ডও দিতে পারেন। এ অনুরোধের জবাবে আল্লাহ ভক্ত দরবেশ স্মিত হাস্যে বললেন, দিল্লি অনেক দূর। এ অনুরোধের জবাবে আল্লাহ ভক্ত দরবেশ সুলতান যখন দিল্লির মাত্র কয়েক ক্রোশ ফারাগে আফগানপুরে পৌঁছলেন, ভক্তদের নিরতিশয় অনুরোধের জবাবে দরবেশ ফের বললেন, দিল্লি হনুজ দূরস্ত, দিল্লি এখনো অনেক দূরে। দূরেই রয়ে গেল সুলতান গিয়াসউদ্দিন তুগলকের নিকট থেকে তার রাজধানী দিল্লি। বিজয়ী পিতাকে খোশ আমদেদ জানাতে আফগানপুরে ছুটে এলেন সুলতান পুত্র জুনা খা ওরফে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের অভ্যর্থনা মণ্ডপে প্রবেশ করলেন বিজয়ী সুলতান গিয়াসউদ্দিন তুগলক, কিন্তু আর বেরোলেন না। মণ্ডপটি ভেঙে পড়ে ওখানে শেষ হল গিয়াসউদ্দিন তুগলকের ইহ দুনিয়ার খেলা। নিভে গেল তার ওই দুর্দণ্ড প্রতাপশালী জিন্দেগির দ্বীপ। দিল্লি দূরস্ত। মৃত পিতার শূন্য তখ্তে উঠে বসলেন পুত্র মোহাম্মদ বিন তুগলক। বাঙ্গালার বন্দী গিয়াসউদ্দিন বাহাদুর গেলেন দিল্লির কারাগারে। মোহাম্মদ বিন তুগলক ভাবতে লাগলেন তামার নোট সহকারে নতুন নতুন পরিকল্পনার কথা। গড়িয়ে চলল দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গতদিনে শুনেছিলাম বখতিয়ারের তলোয়ার উপন্যাসটি। মূলত শফিউদ্দিন সর্দারের বেশ কয়েকটি উপন্যাস নিয়ে একটি সিরিজ উপন্যাস আছে, যেখানে প্রত্যেকটি উপন্যাসই স্বতন্ত্র, কিন্তু ঘটনাগুলো ধারাবাহিক। আমরা এই ধারাবাহিক ঘটনার দ্বিতীয় অংশে সুসাহিত্যিক শফিউদ্দিন সর্দারের গৌড় থেকে সোনারগাঁও উপন্যাসটি শুনছি। আশা করি এই উপন্যাসটি আপনাদের অনেক ভালো লাগবে। এই ধারাবাহিক উপন্যাস সিরিজে আপনারা আমাদের সাথেই থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।